এখানে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এখানে শায়িত আছেন। যে কবরের উপরে মাথায় প্লেট দেওয়া রয়েছে সামনেরটা, ওটাই হচ্ছে সিরাজের সমাধি, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। আর এই হচ্ছে দিল্লির জামা মসজিদের অনুকরণে নবাব আলীবর্দী খাঁ এই মসজিদটি নির্মাণ করেছিলেন। এটি বলতে গেলে ওনার ছিল আনন্দের জায়গা এবং সেই সঙ্গে সঙ্গে নামাজ পড়ার জায়গা। অ্যাকচুয়ালি এই কি ভিড় ছিল সে বলতে পারবো না। যখন বঙ্গবাসী কলেজে পড়তাম প্রায় ছিল আমার এটা সন্ধ্যাবেলার টিফিন। এই ট্রেনটাই চলে যাই, দেখি ধরতে পারবো কিনা, ছেড়ে দেবে মনে হচ্ছে। সময় সকাল 9:20 জগৎবন্ধু ধাম থেকে বেরিয়ে পড়েছি। এখন গন্তব্য হচ্ছে খোশবাগ। পৌঁছে গেছি, খোশবাগের সামনে পৌঁছে গেছি। এই হচ্ছে এখানকার গেট। আচ্ছা, এখানে টিকিট সেরকম সেই অর্থে কিছু নেই, এটা সম্পূর্ণ ফ্রিতে আমরা এখানে এন্ট্রি করতে পারি। খোশবাগ এর কথার অর্থ হচ্ছে খোশ মানে খুশি, খুশি থেকে খোশ, খুশির বাগান আর কি, বা আনন্দের বাগান বলতে পারেন। মুর্শিদাবাদে নবাবদের যে বংশধরকে আমরা দুটিভাবে ভাগ করে থাকি, আলীবর্দী খাঁ, সিরাজউদ্দৌলা, এনাদের যে বংশধরকে বলা হয়ে থাকে আফসার বংশধর, এবং পরবর্তী সময়ে মীর জাফর বা উনাদের যে বংশধরকে বলা হয়ে থাকে নাজাভি রাজবংশ। মূলত আফসার যে বংশধর, সেই আফসার বংশধরের নবাবদের কিছু আত্মীয় স্বজনদের এখানে কবরস্থান আছে। আর মীর জাফর বা মীর জাফরের পরবর্তী সময়ে যে নবাবদের বা ওনাদের যে বংশধরদের, ওনাদের যে কবরস্থান সেটি আছে লালবাগের জাফরাগঞ্জে। আস্তে আস্তে আমরা মূল জায়গায় প্রবেশ করছি। এই যে জায়গাটিতে আপনারা প্রবেশ করেছেন, এই জায়গাটির নাম হচ্ছে খোশবাগ। কিন্তু এই জায়গাটি খুশবুবাগ নামে পরিচিত ছিল। 1740 খ্রিস্টাব্দে এই খোশবাগ প্রতিষ্ঠিত করেছিলেন সিরাজউদ্দৌলার দাদু আলীবর্দী খাঁ। কিন্তু ইতিহাস কি বলছে দেখেন, ইতিহাস বলছে এই খোশবাগে তখনকার দিনে 108 রকম গোলাপ ফুলের চাষ করতেন উনি। আর এই জায়গাটি গন্ধে সুগন্ধে পরিপূর্ণ থাকার জন্য এই জায়গাটির নাম রাখা হয়েছিল খুশবুবাগ। অ্যাকচুয়ালি 7.65 একরের মধ্যে এই গার্ডেনটি তৈরি করেছিলেন এবং দিল্লির জামা মসজিদের অনুকরণে এক মসজিদ নির্মাণ করেন। মানে মেনলি ব্যাপারটা হচ্ছে খোশবাগে ওনার বেড়াতে আসা, মানে মূল কাজ হচ্ছে তার নামাজ পড়তে আসা এখানে। ও আচ্ছা আচ্ছা, ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? সেই মসজিদটি লাস্টে আছে। তো আপনাদেরকে আমি এখান থেকে সমাধিগুলোর নামগুলো বলবো। তো প্রথমে কবরটা দেখে নেবেন, এটা সিরাজউদ্দৌলার দিদিমার কবর, এনার নাম সারিফুন্নেসা বেগম। আচ্ছা, আলীবর্দী খাঁর ওয়াইফের সমাধি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে ঘসিটি বেগমের কবর, যে ঘসিটি বেগম সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সিরাজকে পরাজিত করেছিল। এটি হচ্ছে পরবর্তী সিরাজের মা আমিনা বেগমের সমাধি। এটা হচ্ছে সিরাজের মা আমিনা বেগমের সমাধি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সব থেকে বেশি কবরগুলো এই জায়গাটাতে আছে স্যার। এখানে ছোট বড় বাচ্চা মিলিয়ে 17 জন ব্যক্তির কবর রয়েছে। এই যে 17 জন মানুষ, এনারা কিন্তু সিরাজউদ্দৌলা যখন বন্দী অবস্থায় ছিলেন তখন এনারা 17 জন সবাই মিলে মির্জাফরের বাড়িতে সিরাজউদ্দৌলার সঙ্গে মানে দেখা করতে গিয়েছিল এনারা সবাই। কিন্তু ওই সময় এনাদেরকে ভুল ভেবেছিলেন ওনারা যে এরাই সিরাজের পরিবার, হয়তো তাহলে ভবিষ্যতে কিন্তু এরা দাবি দাবা করতে পারে। মূল ব্যাপারটা হচ্ছে ইংরেজদের এটাই ছিল, ওদের মাথায় প্ল্যান ছিল যে এদের কীভাবে ক্ষতি করবে। তখন এনাদের 17 জনকে খাওয়ারের জন্য ওরা নিমন্ত্রণ করে এবং ভালোবেসে কিছু খাবার তুলে দেওয়া হয়েছিল এনাদের হাতে। সেই খাবারটিতে আগে থেকে কিছু খারাপ জিনিস মেশানো হয়েছিল, মানে এক কথায় যেটাকে বলা হয় বিষ দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা, সেই বিষাক্ত খাবার খেয়ে এরা 17 জন মারা যায়। পরবর্তীতে মৃত্যুর পরে এদের আইডেন্টিফাই করেছিলেন ওনারা, কোনো প্রুফ সাবমিট করতে পারেননি, মানে অ্যাকচুয়ালি এরা কারা। ও আচ্ছা, মানে এদের কোনো নাম সংগ্রহ করতে পারা যায় না। স্যার এদিকে ফলো করবেন, এখানে 3টে কবর রয়েছে তার ভিতরে। হ্যাঁ, ওই যে গাছের নিচে ঘেরা কবরটি দেখছেন, ইনি হচ্ছেন সেই নৌকর মাঝি যার নৌকোতে সিরাজ যুদ্ধে হেরে যাওয়ার পর পালিয়ে যাচ্ছিল। উনি সেই ব্যক্তি সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিয়েছিল। কি নাম ছিল? দানেশ ফকির। ইনি মানে মাঝি ছিলেন? ইনিই মাঝি ছিলেন, দানেশ ফকির। আচ্ছা, যিনি মানে সিরাজউদ্দৌলাকে। আচ্ছা, ইনি হচ্ছেন দানেশ ফকিরের সমাধি, যিনি সিরাজউদ্দৌলা যখন সিরাজউদ্দৌলা পলায়নের সময় যিনি মাঝি ছিলেন। দানেশ শেখ নাকি বললেন? দানেশ শেখের এটা হচ্ছে কবরস্থান। আচ্ছা, এবারে বলুন। এবং দানেশ শেখের সঙ্গে তার পরিবার রয়েছে। ধরুন এটা হচ্ছে ওনার ওয়াইফের সমাধি এবং তার ছোট্ট একটি বাচ্চা ছিল। এনারা পুরস্কার যখন নিতে গিয়েছিলেন মির্জাফরের বাড়িতে, তখন এনাদেরকে মেরে ফেলা হয়েছিল। কারণ কি ছিল? কারণ এটাই যে আজকে তুমি সামান্য কিছু টাকার জন্য যখন দেশের নবাবের সঙ্গে এত বড় বেইমানি করেছো, তাহলে কালকে তুমি আমার সঙ্গে করবে না, তার কি মানে আছে? ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। আপনার নাম কি দাদা? আমার নাম স্যার গোবর্ধন রায়। বাড়ি এখানে খোশবাগই? খোশবাগ। আচ্ছা আচ্ছা। আর অ্যাকচুয়ালি মূলত মেন যেটা হচ্ছে খোশবাগ সিরাজের সমাধি, সেটাই হচ্ছে এই সামনে যে হলুদ বাড়িটা দেখছেন না। আচ্ছা, এখানেই বাংলার শেষ স্বাধীন নবাব শায়িত আছে সিরাজউদ্দৌলা এবং তার বউ লুৎফা এবং তার দাদু আলীবর্দী খাঁ সবাই রয়েছে। ধরুন এটাই হচ্ছে
মূল জায়গা যেখানেই নবাব সিরাজউদ্দৌলা, আলীবর্দী খাঁ এবং লুৎফান্নেসা ওনার কবরস্থান আর কি। এখানে 4টে কবর রয়েছে, তার ভিতর সামনে ফলো করবেন যে কবরের উপরে মাথায় প্লেট দেওয়া রয়েছে, সামনেরটা ওটাই হচ্ছে সিরাজের সমাধি, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। আচ্ছা। এবং পায়ের নিচে ওনার পত্নী মানে ওনার ওয়াইফ লুৎফান্নেসা বেগম, এটা লুৎফার কবর স্যার। আর এটা হচ্ছে মোহনলালের বোন, নাম আলেয়া, কিন্তু ইনি হিন্দুর মেয়ে, ভালো নামটি মাধবী ছিল। ইনি একজন স্পাই এবং গুপ্তচরের কাজ করতেন। আর সিরাজউদ্দৌলার পাশে ওনার পালিত ভাই, নাম মির্জা মেহেদি। এবং পাশেই দাদুর কবরটি রয়েছে আলীবর্দী খান। এই যে সব থেকে সুন্দর এবং বড় কবরটি দেখছেন, এটাই স্যার আলীবর্দী খান সমাধি। এটা হচ্ছে আলীবর্দী খান সমাধি। দাদুর সমাধি। আচ্ছা 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 আচ্ছা, এটা হচ্ছে আলীবর্দী খান সমাধি। এটা হচ্ছে সিরাজের একমাত্র কন্যা অমৃতি জোহরা। কি? সিরাজের মেয়ে স্যার অমৃতি জোহরা। অমৃতি জোহরা, যাকে জলে ডুবিয়ে নৃশংসভাবে খুন করেছিলেন মির্জাপুরের ছেলে মিরন। ও আচ্ছা আচ্ছা, মিরন 5 বছর শিশু। আচ্ছা, জলে ডুবিয়ে মেরে দিয়েছিল। আচ্ছা আচ্ছা। দিল্লির যে জামা মসজিদ, সেই জামা মসজিদের অনুকরণে এই হচ্ছে সেই মসজিদটি। এটা তো নির্মাণ করেছিলেন আলীবর্দী খান নির্মাণ করেছিলেন। আচ্ছা। মেন ব্যাপারটা হচ্ছে দেখেন এই জায়গাটা অ্যাকচুয়ালি কি ছিলেন দেখেন, ওদের এই জায়গাটা ওদের অ্যাকচুয়ালি আনন্দ বিলাসের একটি জায়গা ছিল। খুশবু গন্ধ, বাগ বাগিচা, বাগান, খুশবাগ অর্থাৎ আনন্দ উদ্যান, গার্ডেন অফ হ্যাপিনেস। অ্যাকচুয়ালি এটা একটা আনন্দ বিলাসের জায়গা। ওনারা নিজের মতো করে এখানে ঘুরতে আসতো, নমাজের টাইম হলে সেই নমাজের কাজটা ওনারা এখানে সম্পন্ন করতেন। এই হচ্ছে সেই মসজিদ। আমি বলবো আপনারা মুর্শিদাবাদ এলে খোশবাগে কিন্তু আসবেন। এখানে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এখানে শায়িত আছেন। আসুন, ঘুরে যান, দারুণ লাগবে। আর এই হচ্ছে দিল্লির জামা মসজিদের অনুকরণে নবাব আলীবর্দী খাঁ এই মসজিদটি নির্মাণ করেছিলেন। এটি বলতে গেলে ওনার ছিল আনন্দের জায়গা এবং সেই সঙ্গে সঙ্গে নামাজ পড়ার জায়গা। আজকে রবিবারের সকালে লোকজন এখানে ভালোই আছেন। নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পরে ওনার স্ত্রী লুৎফান্নেসা, আর লুৎফান্নেসা একটা পরিচয় আছে আপনাদের বলে দিই। উনি ছিলেন প্রথম জীবনে উনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলাকে উনি দেখভাল করতেন। পরবর্তী সময়ে ওনাদের মধ্যে বিবাহ হয়। তারপরে পরবর্তী ঘটনা আপনারা জানেন। এবং নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পরে, আমার হত্যার পরে উনি ঢাকা চলে যান, সেখানে উনি আত্মগোপন করে থাকেন। পরবর্তী সময়ে উনি আবার মুর্শিদাবাদ ফিরে আসেন। তখন উনি এই খোশবাগে এসে এইখানে যে দেখুন, ওই খোশবাগে এইখানে যে ওই যে উঁচু ঢিপি মতন দেখতে পাচ্ছেন, এই যে উঁচু ঢিপি মতন দেখতে পাচ্ছেন এই গাছের তলায়, এটাই ছিল ওনার বসত বাড়ি আর কি। এখানে উনি থাকতেন এবং উনি প্রত্যেক দিন ওনার স্বামীর কবরস্থানে গিয়ে সেখানে উনি শ্রদ্ধা জ্ঞাপন করতেন, প্রদীপ জ্বালাতেন। এবং বলা হয়ে থাকে লুৎফান্নেসা নিজের উদ্যোগে প্রায় 1000 টাকা খরচ করে সেই সময় উনি লালবাগ বাগানটাকে নতুনভাবে সাজিয়ে তোলেন। স্বামীর প্রতি কী ভালোবাসা বলুন লুৎফান্নেসার। এখানেই থাকতেন এবং স্বামীর কবরস্থান হচ্ছে পাশেই হচ্ছে স্বামীর কবরস্থান। এখানে গিয়ে উনি রোজ বসে থাকতেন, প্রদীপ জ্বালাতেন। দিনের ম্যাক্সিমাম সময়টাই উনি ওখানে কাটিয়ে দিতেন। উনি শেষের দিকে বলতে গেলে একেবারে পুরো উনি মানসিক রোগী হয়ে গেছিলেন, পাগল হয়ে গেছিলেন বলতে গেলে। আর ওনার স্বাভাবিক মৃত্যু হয়েছিল বয়সকালে, এখানেই হয়েছিল। তো এই হচ্ছে মোটামুটি গল্প। আমি আবারও বলবো, যদি আপনারা মুর্শিদাবাদ বেড়াতে আসেন, আপনারা কিন্তু এই জায়গাটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না। শুধু ওই পাশেই লালবাগ থেকে চলে যাবেন না, খোশবাগে কিন্তু আসবেন। এক অন্য ধরনের ফিলিংস নিয়ে যাবেন। যখন বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাবের কবরের সামনে দাঁড়িয়ে থাকবেন, দেখ অন্য ধরনের শিহরণ জাগবে আপনার মনে। ঠিক আছে, বেরোনো যায় এবারে তাহলে। সময় 10:20 চলে এসেছি সদরঘাটে। এবারে চলো, ছেড়ে দেবে। টিকিটের পাশ থেকে কাটলাম, একই ভাড়া 5 টাকা। পৌঁছে গেছি লালবাগের দিকে, সদরঘাটে পৌঁছে গেছি। এবারে এখান থেকে টোটো করে যাব হাজারদুয়ারি। আর আমি আর কাটরা মসজিদ আমি আর যাচ্ছি না, কারণ আমার ট্রেন আছে 11:45। অলরেডি এখন সময় 10:30 পেরিয়ে গেছে। হাতে আর বেশি সময় নেই। কাটরা মসজিদ গেলে আমার ট্রেনটা মিস হয়ে যাবে আর কি। হাজারদুয়ারি কত? এখন সময় সকাল 11টা। আমার এই হোস্টেল থেকে আমি আমার লাগেজটা নিয়ে নিয়েছি। গন্তব্য হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন। আমার ট্রেন হচ্ছে 11:50 স্টেশন। মুর্শিদাবাদ স্টেশনের সামনে পৌঁছে গেছি। ভাবছি লাঞ্চ করে নেবো, আর্লি লাঞ্চ করে নেবো, কারণ শিয়ালদা পৌঁছতে সে বিকেল 4টে হয়ে যাবে। ভাত হয়ে যাবে? রেডি হয়ে গেছে ভাত? আচ্ছা ঠিক আছে। এই ভাই হিন্দু হোটেল, এখানে স্টেশনের একেবারে অপোজিটে। এখানে ভাবছি লাঞ্চটা করে নেবো। আমার খাবার সার্ভ হয়ে গেছে। এখানে আছে ডাল,
আলু ভাজা, উচ্ছে ভাজা, একটা সবজি, বাঁধাকপি তরকারি মনে হচ্ছে, আর মাছের ঝোল। এই মিলের দাম হচ্ছে 80 টাকা। খাওয়া দাওয়া শেষ, ভাই ভাই হোটেলে খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল, 80 টাকা মিল, আর পরে ভাত হচ্ছে 10 টাকা। চলে এসেছি স্টেশনের কম্পাউন্ডের মধ্যে, আর বাম দিকে টিকিট কাউন্টার। আমি ইউপিএস অ্যাপ থেকে টিকিট কেটে নিয়েছি, ভাড়া পড়লো 45 টাকা। ট্রেন রাইট টাইমে আছে। আর আমি মুর্শিদাবাদ থেকে ধরবো 10টা 50-এ লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার। আসলে আমি তাড়াতাড়ি এখানে চলে যাচ্ছি, কারণ আমাকে তো সেই শিয়ালদাতে নেমে আবার সেই হাওড়া হয়ে খড়গপুর ফিরতে হবে, সেই কারণে আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর নাহলে 5টা 20 যে ট্রেনটা হাজারদুয়ারি এক্সপ্রেস, ওটা হচ্ছে সব থেকে পারফেক্ট ট্রেন আর কি। কিন্তু ওতে করে গেলে কলকাতা স্টেশন পৌঁছতে পৌঁছতে রাত্রি 9টা 25 হয়ে যাবে, তারপরে খড়গপুর ফেরা আরও অনেক মুশকিল ব্যাপার। তাই আমার সুবিধার জন্য আমি আমার মতো করে প্ল্যান করে নিয়েছি। কিন্তু দারুণ ট্রেন হচ্ছে 5টা 20 হাজারদুয়ারি এক্সপ্রেস কলকাতা ফেরার জন্য। সারাদিন ঘুরলেন, বিকেলে এই ট্রেনে চলে গেলেন। আর পলাশি যাওয়ার ইচ্ছে ছিল, পলাশির আম্রকুঞ্জ, যেখানে পলাশির যুদ্ধ হয়েছিল, কিন্তু সেখানে আর যাওয়া হয়ে উঠলো না এবারে সময়ের অভাবের জন্য। আগামী দিনে এলে নিশ্চয়ই যাবো এবং তার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করবো। ট্রেন ঢুকছে শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার 3 নম্বর প্ল্যাটফর্মে। আর যা ভিড় দেখেছেন, খালি ভিড়টা দেখুন, এদিকে প্ল্যাটফর্মে এদিকে খালি ভিড়টা দেখুন। সিট পাবো কিনা বলতে পারছি না, ফুল ধারণের জায়গা নেই। সময় বিকেল 4:25 এসে পৌঁছালাম শিয়ালদাতে। আমাদের ট্রেনের সাথে বানালো 5 নম্বর প্ল্যাটফর্মে, আর ট্রেনের শুরু অ্যারাইভেল ছিল বিকেল 4টের সময়। আর একটা কথা হচ্ছে, এই যে সামনে এত ভিড় দেখছেন, এখানে আমি এরকম কোথাও দেখিনি যে মানে লোকজন ট্রেনে নামছেন না, নামতে না নামতে উঠে পড়ছে। এবং অশিক্ষিত এরকম এই ধরনের কালচার বাবু প্রথম নামতেই দিচ্ছে না। বয়স্ক লোক, ছোট বাচ্চা আছে, মানে পুরো কম্পার্টমেন্টে আমরা বসে না নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। এগুলোই হচ্ছে মানে কি বলবো আর কি। আর ট্রেনে এই কি ভিড় ছিল সে বলতে পারবো না। মানে একেবারে যেমন ভিড় তেমন হকারের, মানে মানে পাজে একটু বসেছি, উঠে বসে জায়গা পেয়ে গেছিলাম, পাজে একটু বসেছি, কিন্তু পাটা একটু নড়াবো সেইটুকু জায়গাটুকু নেই। ভাবলাম রবিবার একটু ফাঁকা হবে, তা না, মানে কোন লেভেলের ভিড় বলা যাবে না। প্ল্যাটফর্মের বাইরে চলে এসেছি, এখন যাব হচ্ছে এমজি রোডের দিকে যাব। আমি ওই সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে, ওখান থেকে হচ্ছে আমি হাওড়াগামী বাস ধরবো আর কি, এবং হাওড়া যাব। চা খেতে হবে একটু। ট্রেনে অনেক কিছু খাবার উঠছে, পুরো রাস্তাটা আজকে 4 ঘন্টা জার্নি করলাম, চা বা কফি দেখতে পাইনি। হয়তো দুপুরবেলা বলে জার্নি করছি বলে হয়তো হবে, চা কফি কিছুই দেখা যায়নি। আস্তে আস্তে এগোচ্ছি এমজি রোডের দিকে। এইখানে আগে যখন কলেজে পড়তে আসতাম, এইখানে একটা জায়গায় চা এবং পাউরুটি পাওয়া যেত। হ্যাঁ, এই জায়গাটায় বাটার টোস্ট পাউরুটি, এই জায়গাটায় খেতাম আর কি মধ্যে মধ্যে। এই জায়গাটায় চায়ের দোকান, হ্যাঁ এই চায়ের দোকান টি হাউস, এর সামনেটায় দোকানটা ছিল। চা আর একটু বাটার টোস্ট খেয়ে তারপরে যাবো, রওনা হবো। এই যে বাটার টোস্ট নিয়েছি, চা রেডি হচ্ছে, চা খাবো, বাটার টোস্ট একটু খেয়ে নিই। যখন বঙ্গবাসী কলেজে পড়তাম, প্রায় ছিল আমার এটা সন্ধ্যাবেলার টিফিন। এই চা হয়তো তখন হয়তো খেতাম না, বাটার টোস্ট খেতাম, সপ্তাহে 1-2 দিন খেতাম। মাটির ঘরের চা, দুধের পরিমাণ এখানে বেশি থাকে না, কম থাকে, হালকা তেতো তো লাগে আর কি, চায়ের ভাগটা বেশি থাকে। চা খাওয়া হয়ে গেছে, এবার হাঁটতে হাঁটতে এগিয়ে যাই সুরেন্দ্রনাথ কলেজের দিকে। এবারে এখান থেকে এবারে বাস ধরে নেবো। এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে, এখান থেকে বাস ধরে নেবো। আসলে মেট্রোটা যদি রবিবার দিন চলতো তাহলে এই বাসের ঝামেলাটা থাকতো না আর কি। সোম থেকে শনি সার্ভিস আছে, কিন্তু রবিবার দিন সার্ভিস নেই, সেই কারণেই বাসে যাওয়া। একদিন তো মেনটেন্যান্সের জন্য বা কোনো কারণে বন্ধ থাকে, আপনারা সকলেই জানেন। ইস্ট ওয়েস্ট মেট্রো কেয়ার করা যাবে। ঠিক আছে, হাওড়ায় পৌঁছে তাহলে দেখা হচ্ছে। সময় সন্ধ্যা 5:09, পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এখন ভেতরে ঢুকতে হবে, দেখি এখন কি ট্রেন পাই। মেট্রো হয়ে গিয়ে বাসে এলে এত সময় লাগে না, ঢুকে আসছে, সব জায়গায় ট্রাফিকে দাঁড়াচ্ছে। আচ্ছা, বাসের ভাড়া 15 টাকা নিল শিয়ালদা থেকে হাওড়া অব্দি।
আমি আমাদের 10 টাকা ভাড়া। এই 5:10-এর মেদিনীপুর হাওড়া গালপিন লোকাল 14 নম্বরে দাঁড়িয়ে আছে। এই ট্রেনটাই চলে যাই, দেখি ধরতে পারবো কিনা, ছেড়ে দেবে মনে হচ্ছে। এখন সময় রাত্রি 8:20 ফাইনালি পৌঁছালাম খড়গপুরে। মুর্শিদাবাদের লালবাগ থেকে শুরু করেছিলাম সকাল 11টা নাগাদ, কাছাকাছি প্রায় 8 ঘন্টা 8.5 ঘন্টা জার্নি করে অবশেষে পৌঁছালাম খড়গপুরে। মুর্শিদাবাদ ভ্রমণ ভিডিওটা এখানেই শেষ করলাম। সম্পূর্ণ নিজের প্ল্যানে কাস্টমাইজ ট্যুর প্ল্যান করলাম। কিছু চেষ্টা করেছি কিছু অফবিট জায়গাগুলো যাওয়ার, যেগুলো সাধারণত লোকজন খুব কম যান, সেগুলো চেষ্টা করেছি যাওয়ার। এবারে আপনারা এলে আপনারা ট্র্যাডিশনালভাবে ঘুরবেন না, আপনারা নিজেদের মতন করে আলাদাভাবে প্ল্যান করে ঘুরবেন, সেটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যাপার, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। চেষ্টা করবেন যে আপনারা চেনা ছকের মধ্যে না ঘুরে একটু অচেনা অল্প জানা জায়গাগুলো ঘোরার চেষ্টা করবেন, এক নতুনভাবে আপনারা মুর্শিদাবাদকে আপনারা আবিষ্কার করবেন। তো যাই হোক, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বাই বাই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।